নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো গ্যাস না জ্বালিয়ে খুব কম সময়ে ভাত রান্না করে দেখেছেন? কি হতে পারে? সিঙ্কের মধ্যে পেপার দেবেন কিসের জন্য? এই ধরনের খালি শেষ হয়ে যাওয়া লিপস্টিকগুলো কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়াও রয়েছে আপনাদের কাছে আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস, যেগুলো আমাদের সংসার খরচও অনেকটাই কমিয়ে দেবে, নিজেদের জন্য সময়ও অনেকটাই বাঁচিয়ে নিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখন কিন্তু আমের সিজন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি আম নিয়ে আসা হয়ে থাকে। আর এই আমগুলো দেখা যায় বেশিরভাগই কিন্তু কার্বাইড দিয়ে পাকানো হয়। আমরা যখন আম খাই ডাইরেক্ট নর্মাল জল দিয়ে ধুয়ে আমটাকে কিন্তু কেটে খেয়ে নিই, আমাদের শরীরের মধ্যে যায়। শরীর অসুস্থ হওয়ার কারণ কিন্তু অনেকটাই থাকে। তবে যখনই আপনারা আম খাবেন, কিভাবে খেলে আপনাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তো আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। তো আপনারা যতগুলো আম খাবেন ততগুলোর মধ্যেই কিন্তু কাজটি করতে হবে। আমের যে বোটার অংশটা রয়েছে প্রথমে আমি কেটে এইভাবে বাদ দিয়ে দেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের জল। জলের মধ্যে আমটাকে এইভাবে করে রেখে দেবেন, যে কাটা অংশটা রয়েছে সেটা যাতে জলের মধ্যে থাকে। অনেক সময় আমের মধ্যে কষও থাকে, অনেকেরই দেখবেন মুখের মধ্যে চুলকানি হতে শুরু করে পাকা আম খাওয়ার কারণে। এইভাবে করে 10 মিনিট রাখলে যদি কার্বাইড থাকে সেটাও জলের মধ্যে চলে যাবে, আমের কষটাও বেরিয়ে যাবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা আমটা কিন্তু খেতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মহিলারাই কিন্তু লিপস্টিক বা লিপ বামের ব্যবহার করে থাকি। তবে লিপস্টিক বা লিপ বাম যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে এগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এগুলো আপনারা ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি কিছুটা স্পঞ্জের টুকরো। দেখবেন আমাদের যখন নতুন জামা কাপড় নিয়ে আসা হয়, বিশেষ করে শাড়ি ভাঁজ করে রাখার জন্য এই ধরনের স্পঞ্জ থাকে। তো সেরকমই একটা স্পঞ্জ নিয়েছি, কিছুটা অংশ আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তারপর স্পঞ্জটাকে এইভাবে করে ছোট্ট করে মুড়িয়ে নেব। এবার স্পঞ্জের টুকরোটাকে যে খালি লিপস্টিকের কৌটোটা রয়েছে তার মধ্যে চেপে চেপে এইভাবে করে ঢুকিয়ে দেব। এটা আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সুচ রয়েছে, ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য আমরা প্রত্যেকেই রেখে থাকি। তবে এই সুচগুলো অনেক সময় যেখানে আমরা সুতো রাখি তার মধ্যে রেখে দিই বা অন্য কোনো জায়গায় রাখলে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুঁজে পাই না, হারিয়ে যায়। তো আপনারা এইভাবে করে যদি এর মধ্যে রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, তাছাড়াও হারিয়ে যাবে না। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যদি কোনোভাবে মেঝেতে পড়ে যায় সেক্ষেত্রে হাতে পায়ে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর এখান থেকে সহজে আপনারা বেরও করে নিতে পারবেন আর এইভাবে করে আপনারা রেখেও দিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কোলগেটের প্যাকেট। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করে থাকি। তবে যখন টুথপেস্ট শেষ হয়ে যায় এই প্যাকেটটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, আর ফেলে দেওয়া উচিত। তবে এই প্যাকেটের মধ্যে দেখবেন ফেলে দেওয়ার আগে আপনারা কিন্তু একবার দেখে নিতে পারেন যে কতটা টুথপেস্ট রয়েছে। কেন কি কিছুটা টুথপেস্ট থেকে যায়, সেই টুথপেস্ট কিন্তু আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। এখানে একটা পুরনো ব্যালন নিয়েছি, আপনারা যেটা কাজে ব্যবহার করেন সেটাও নিতে পারেন। এইভাবে করে আমরা যদি কিছুটা চাপ দিয়ে প্রেস করতে থাকি তাহলে দেখবেন এই প্যাকেটের মধ্যে যেটুকু টুথপেস্ট থাকবে সেটা কিন্তু এই মুখের সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি। চাইলে এটা আপনারা দাঁত মাজার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, তাছাড়াও আরও অন্যান্য কাজেও কিন্তু টুথপেস্টের ব্যবহার করে থাকি, সেইভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। কিভাবে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা পুরনো ব্রাশের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর যে টুথপেস্টটা আমি বের করে রাখলাম সেটাই নিয়েছি। তো কিছুটা পরিমাণের টুথপেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। কি কাজে আপনারা এটা ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি শাখা। আমরা অনেকে কিন্তু রেগুলার শাখার ব্যবহার করে থাকি, যার কারণে দেখা যায় অনেক সময় শাখার মধ্যে নোংরা ময়লা জমে যায়। শাখার মধ্যে যদি এরকম ডিজাইন থাকে সেক্ষেত্রে শাখাটা দেখতেও কিন্তু অনেকটাই বাজে লাগে। আমরা অনেকে শাখা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস দিয়ে পরিষ্কার করে থাকি, তবে নতুনের মতো কিন্তু কোনোভাবেই হতেই চায় না। তো আপনারা কি করবেন, যে ব্রাশের মধ্যে কোলগেট লাগিয়েছিলাম সেটা দিয়েই আমি এইভাবে করে শাখাটাকে ঘষে নিচ্ছি। তো চারিদিকেই কিন্তু এইভাবে ঘষে নিতে হবে। ব্রাশের ব্যবহার এই কারণেই করেছি, দেখবেন শাখার মধ্যে যদি ডিজাইন থাকে সেই ডিজাইনের মধ্যে নোংরা ময়লাগুলো থেকে যায়, যেটা সহজে আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না। ব্রাশের সাহায্যে ঘষে নিলে কি হবে, সেই নোংরাগুলো উঠে যাবে। আর টুথপেস্ট যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। যেহেতু শাখার রং সাদা সেহেতু দেখবেন টুথপেস্ট
টুথপেস্ট দেওয়ার কারণে এই সাদা কালারটা আরও অনেক বেশি চকচক করতে শুরু করবে, এমনকি নতুনের মতো কিন্তু লাগবে। তো দেখতেই পাচ্ছেন একইভাবে দুটো শাখায় কিন্তু আমি ভালো করে ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর কতটা নতুনের মতো চকচক করছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শাখাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইভাবে যদি আপনারা শাখাগুলো বাড়িতেই পরিষ্কার করে নেন, পরিষ্কার তো হবে, একদম নতুনের মতো হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পাত্র, আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে আমি ভিনিগার। তবে এখানে আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসের কিন্তু ব্যবহার করতে পারবেন না। 2 ঢাকনা মতো ভিনিগারের মধ্যে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি পেপারের পরিবর্তে এখানে কাগজেরও ব্যবহার করতে পারেন। তো যতটা সম্ভব আমি এইভাবে করে ছোট টুকরো করে এই ভিনিগারের মধ্যে পেপারের টুকরোগুলো দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে এইভাবে করে আমি ডিপ করে দেব। এইভাবে ডিপ করার পর আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে পেপারটা আরও বেশি একটু নরম হয়ে যায়। করে 5 মিনিট রেখেছিলাম। এবার এটাকে আপনারা কোথায় কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কিচেন সিঙ্কের ব্যবহার করে থাকি। কিচেন সিঙ্কটা আমরা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন, কিচেন সিঙ্কের মধ্যে দেখবেন একটা জলের আয়রনের দাগ পড়ে যায়, সাদা সাদা লাগে, দেখতে অনেকটাই বাজে লাগে। তো আপনারা যখনই কিচেন সিঙ্ক পরিষ্কার করবেন, এইভাবে করে ভিনিগারের মধ্যে পেপার কিছুটা ডিপ করে সেটা দিয়ে এইভাবে করে ঘষে নেবেন। এইভাবে ঘষে নিলে কি হবে, কিচেন সিঙ্কটা পরিষ্কার তো হবেই, দেখবেন কিচেন সিঙ্কটা ধোয়ার পরে যে একটা সাদা আয়রনের স্পটের দাগ পড়ে যায়, সেই দাগটা কিন্তু কোনোদিনই পড়বে না। আমি প্রথমে এটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিচেন সিঙ্কের মধ্যে যে নোংরা ময়লাগুলো ছিল সেটা কিন্তু একদম উঠে পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু ভিনিগারের মধ্যে পেপারটাকে ডিপ করে রেখেছিলাম, এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, যার কারণে কি হয় যে কিচেন সিঙ্কের মধ্যে একটা জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়, সেই দাগ কিন্তু কোনোভাবে। প্রথমে কিচেন সিঙ্কটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে পরিষ্কার করলে আপনারা যতই জলের ব্যবহার করেন না কেন, কিচেন সিঙ্কের মধ্যে দেখবেন জলের আয়রনের দাগ কিন্তু কোনোদিনই পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি হ্যাঙ্গার। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের হ্যাঙ্গার থাকে যেগুলো হয়তো আমরা অনেক সময় ব্যবহার করি না, বেকারই পড়ে থাকে। সেক্ষেত্রে এই ধরনের হ্যাঙ্গারগুলো আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। কাপড়টাকে এইভাবে ডবল করে আমি বিছিয়ে দিয়েছি, হ্যাঙ্গারটাকে মাঝের মধ্যে রেখে দিয়েছি। তারপর এই কাপড়টাকে এইভাবে করে ভালো করে একটু পেঁচিয়ে নেব। এবার যাতে কাপড়টা খুলে না যায়, এইভাবে করে জামা কাপড় যে মেলার ক্লিপগুলো থাকে সেটা দিয়ে ভালো করে আটকে দেব। এটাকে আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন কিছু জিনিসপত্র থাকে, তার তলার সাইডগুলো দেখবেন অনেক সময় নোংরা ময়লা জমে থাকে। আমরা না তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারি, না তো কোনোভাবে মুছতে পারি। কেন কি তলার সাইডগুলো এতটাই নিচু থাকে, আমরা কিন্তু কোনো জিনিস দিয়ে বা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না। রেগুলার পরিষ্কার না করার কারণে অনেকটাই নোংরা ময়লা কিন্তু থেকে যায়। তো এইভাবে করে হ্যাঙ্গারটা দিয়ে যদি আপনারা পরিষ্কার করতে পারেন, তাহলে দেখবেন ঝাড়ু পোছা কিন্তু একসাথেই হয়ে যাবে। তাছাড়াও এইভাবে পরিষ্কার করতে আমাদের কিন্তু একটু অসুবিধা হবে না। কেন কি এই হ্যাঙ্গারটা অনেকটাই সরু থাকে, যার কারণে আমরা খুব সহজেই কিন্তু এইভাবে করে একসাথে পরিষ্কার করে নিতে পারবো। ঝাড়ু মোছা একসাথে দুটোই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি কানের দুল। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কানের দুল পরতে পছন্দ করি। অনেকে দেখবেন এই ধরনের একটু ভারী ধরনের কানের দুল পরে থাকি। তবে সমস্যাটা কি হয়, অনেকেরই দেখা যায় কানের যে ছিদ্রটা থাকে অনেকটাই কিন্তু বড় হয়ে যায়, যার কারণে এই ধরনের যখনই আমরা বড় ধরনের কানের দুল পরি, সেক্ষেত্রে দেখা যায় কানে ঠিকভাবে সেট হয় না, অনেকটাই নিচের দিকে নেমে যায়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা, এখান থেকে একটা টিপ খুলে নিয়েছি। এটা থাকে সেটা এইভাবে ভেতরের সাইডে দিয়ে ঢুকিয়ে দিতে হবে। কানের দুলটা যখনই পরবেন, দুলটা পরার পর আপনারা এইভাবে করে টিপটাকে পরিয়ে দেবেন। তারপর কানের দুলের যে প্যাচটা থাকে সেটা দিয়ে এইভাবে আটকাবেন। আঠাটা থাকার কারণে টিপের মধ্যে কি হবে, যে ছিদ্রটা বড় থাকে, বড় থাকার কারণে কি হয় কানের দুলটা নিচের দিকে নেমে যায়, সেই নেমে যাওয়ার সমস্যাটা কিন্তু হবে না।
আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে টিপসটা ফলো করতে পারেন যাদের কানের দুলের ছিদ্রটা বড় হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রান্না বান্না হয়ে থাকে, তবে অনেক সময় দেখা যায় একটু ভাত যদি বেশি হয়ে যায় বা কোনো কারণে খাওয়া না হয়, সেক্ষেত্রে ভাতটা কিন্তু থেকে যায়। তো আমরা কি করি, কোনো পাত্রের মধ্যে বা কোনো বক্সের মধ্যে সেই ভাতটা তুলে রাখি। পরবর্তী সময় যখনই আমরা খাওয়ার জন্য ভাতটা বের করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় ভাতটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, তাছাড়াও ঠান্ডাও হয়ে যায়। আর এই ভাত কিন্তু তখন আমরা ফ্রিজ থেকে বের করে কেউই কিন্তু খেতে পারি না। অনেকেই আমরা ভাতটা গরম করি কড়াইয়ের মধ্যে জল দিয়ে, বা যদি শুকনো গরম করতে যাই সেক্ষেত্রে দেখা যায় ভাতটা অনেক সময় পুড়ে যায় বা ভাতের স্বাদটাও নষ্ট হয়ে যায় যদি জল দিয়ে গরম করতে চাই। এভাবে গ্যাস না জ্বালিয়ে খুব সহজেই ভাতটা গরমও করে নেবেন, আর যে শক্ত হয়ে যায় সেটাকেও ঠিক করে নেবেন। এখানে একটা ক্যাসরোল নিয়েছি, আপনার এখানে ক্যাসরোল অথবা হটপটের ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়েছি, এখানে কিন্তু বেশ ভালোই জলটা গরম করতে হবে। তারপর ভাতের যে পাত্রটা রয়েছে এর মধ্যে বসিয়ে দিয়েছি, এইভাবে করে রেখে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটাকে খুলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাতটা কিন্তু এখন সম্পূর্ণ ভালোভাবে গরমও হয়ে গেছে, যে শক্ত ভাবটা ছিল সেটাও কিন্তু এখন চলে গেছে। এবার এইভাবে করে কিন্তু আপনারা ভাতটা খেতে পারেন, কোনোভাবে গ্যাস জ্বালানোর প্রয়োজন হবে না। অনেক সময় দুটো ওভেনের মধ্যে যদি কোনো রান্না বান্না করে থাকি সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। তো এইভাবে যদি আপনারা একটু গরম জল করে হটপট বা ক্যাসরোলের মধ্যে দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই ভাতটা গরম হয়ে যাবে। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাল। ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্না বান্না হয়ে থাকে, তবে ভাতটা সেদ্ধ হতেও কিন্তু বেশ অনেকক্ষণই সময় লাগে, যার কারণে গ্যাসের খরচও কিন্তু অনেকটাই হয়। আপনারা যখনই ভাত রান্না করবেন, কিভাবে রান্না করলে আপনাদের ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসের খরচও কম হবে, এমনকি ভাতটা দেখবেন একদম সাদা ধপধপে হবে। আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চাল আমাদের যেখান থেকে কিনে নিয়ে আসা হোক না কেন, চালটাকে বেশ কিছুদিন ভালো রাখার জন্য নানা ধরনের কীটনাশক বা কেমিক্যালের ব্যবহার করা হয়ে থাকে। ডাইরেক্ট যদি নর্মাল জল দিয়ে ধুয়ে আমরা ভাত রান্না করি, সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তবে যখনই আপনারা চালটা ধোবেন, ধোয়ার পর কিছুটা পরিমাণের লবণ মাখিয়ে রেখে দেবেন, তারপর দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের জল। এইভাবে করে দেওয়ার পর রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট মতো রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু এখন ভিজেও গেছে ভালো মতো। আর এইভাবে যদি আপনারা ভাতটা রান্না করেন, সেক্ষেত্রে একটা চালও কিন্তু ভেঙে যাবে না। লবণ দেওয়ার কারণে যদি কোনো কীটনাশক থাকে সেটাও বেরিয়ে যাবে, তাছাড়াও ভাতটাও একদম সাদা ধপধপে হবে। যে পাত্রের মধ্যে ভাত রান্না করব সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আমি গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম। চালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই ভাতটা রান্না করার সময় আপনারা কি করবেন, খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবেন 5 মিনিটের জন্য। যখন খুব ভালো মতো ভাতটা ফুটে উঠবে, তখন আপনারা কি করবেন, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আপনারা ঢাকাটা খুলে দেখে নেবেন যে ভাতটা কতটা সেদ্ধ হয়েছে। যদি দেখেন ভাতটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আপনারা আরও 1 থেকে 2 মিনিট গ্যাসটাকে অন করে ফুটিয়ে নেবেন। তবে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, আর ভাতটা কিন্তু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এবার ভাতের ফেনাটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। এইভাবে যদি ভাতটা রান্না করা যায়, সেক্ষেত্রে গ্যাসের খরচও অনেকটাই কম হবে, ভাতটাও হয়ে যাবে, ভাতটাও একদম ঝরঝরে এমনকি সাদা হবে। তো দেখতেই পাচ্ছেন ফেনাটাও ঝরিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের ভাত রান্না করার এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।